বর্তমানে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের অবস্থাটা অনেকটা হয়েছে নেই কাজ তো খইবাজ। এই নেই কাজ তো খইবাজ তার কারণটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস নামক দলটি এ রাজ্যে ক্ষমতায় আসার আগে বারংবার বলেছিল তারা সততার সাথে এই রাজ্যের 100% কাজ করে দেবে, এবং এই গিমিক আর ভাঁওতা দিয়ে তারা এই রাজ্যে ক্ষমতায় চলে এলো এবং ক্ষমতায় চলে আসার পরে তারা এই একই মিথ্যে প্রতিদিন আওড়াতে থাকলো যে তারা এই রাজ্যের 100% কাজ করে দিচ্ছে বা করা হয়েই গেছে। কিন্তু এই যে তাদের এই গিমিক, তাদের যে এই মিথ্যে প্রতিশ্রুতি, আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করলো যে তাদের এটা পুরো ভাঁওতা। মানুষ দেখলো যে তারা 100% কাজ করেছে, কিন্তু 100% কাজ করেছে চুরিতে, 100% কাজ করেছে দুর্নীতিতে, 100% কাজ করেছে কাটমানি খাওয়াতে, আর 100% কাজ করেছে নিজেদের পকেট গোছাতে। এবং তাদের এই 100% কাজের নমুনা নিজেদের স্বার্থে করার যখন মানুষের চোখের সামনে স্পষ্ট ফুটে উঠলো, তখন এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বুঝতে পারলো তাদের এই গিমিক, তাদের এই ভাঁওতা আর মানুষ গ্রহণ করছে না। তাহলে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে রাজনীতিতে, পশ্চিমবঙ্গের এই সমাজ ব্যবস্থায়, পশ্চিমবঙ্গের রাজ্যে তাদের গ্রহণযোগ্যতা কি কমে যাবে। এই কমে যাওয়ার ভয়ে তারা ভাবলো এবার কি করা যেতে পারে যাতে মানুষের কাছে প্রাসঙ্গিক আর জনপ্রিয় থাকা যেতে পারে। তখন তারা এই উপায় খুঁজে বার করতে গিয়ে তাদের চোখের সামনে তারা জলজ্যান্ত উদাহরণ দেখতে পারলো তাদের দলের দলনেত্রী বা সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। তারা দেখলো তাদের দলের দলনেত্রী কত সুন্দরভাবে প্রতিদিন বিভিন্ন দুর্নীতি, জোচ্চুরি, রাহাজানি এইসব করে রাজ্যটাকে রসাতলে পাঠানোর পরেও সেই দিক থেকে নজর ঘোরানোর জন্য বিভিন্ন প্রশাসনিক বৈঠকে, বিভিন্ন রকম তাদের বিভিন্ন সমাবেশে, তাদের বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন বৈঠকে তিনি সুন্দরভাবে এইসব দিক এড়িয়ে চলে যাচ্ছেন। এইসব দিক থেকে মানুষের নজর ঘোরানোর জন্য বাস্তব জীবনে মানুষের দুর্দশা এই তৃণমূল কংগ্রেসের জন্য তৈরি হলো, এবং তৃণমূল কংগ্রেস নামক এই দলটি দিনের পর দিন এই রাজ্যকে লুট করার ফলে এই রাজ্যটি একদম রসাতলে চলে যাচ্ছে। এই প্রশ্ন থেকে মানুষের নজর ঘোরানোর জন্য দিদিমণি দলনেত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন রকম তার প্রশাসনিক সাংগঠনিক বৈঠকে দামসারা, টুতু মেমে, আন্তাক্ষরী, গান, কবিতা, যত রাজ্যের অপ্রাসঙ্গিক অবাঞ্ছিত কাজ করা সেগুলো করতে থাকলো যাতে তিনি একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ হয়ে উঠতে পারেন। আর এই এন্টারটেনমেন্ট প্যাকেজ দেখিয়ে আদতে রাজ্যের বাস্তব এই ভয়াবহ পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের জন্য, রাজ্যের এরকম অধঃপতন হওয়া তৃণমূল কংগ্রেসের জন্য, সেটা যাতে মানুষের চোখের সামনে ফুটে না ওঠে বা মানুষ দেখতে পারলেও মানুষ যাতে ভুলে যায়, এই পন্থাটা দলের দলনেত্রী মমতা ব্যানার্জি নিলেন। এবং এটা তার দলের নেতা মন্ত্রীরা দেখলেন এই ফর্মুলাটা খুব ভালোভাবে কাজে লাগছে। মানুষকে এরকম ভাবে এন্টারটেনমেন্ট করিয়ে রাখলে মানুষ সিনেমা সিরিয়ালের পরও আরেকটা এন্টারটেনমেন্ট প্যাকেজ পাচ্ছে। তারা সিনেমা সিরিয়াল দেখার পরে সেটা ছেড়ে এবার নিউজ চ্যানেলে দেখছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক অরাজকতা, অচলাবস্থার কথা না পেয়ে তারা এরা মুচমুচে ক্রিস্পি একদম রসালো ঘটনা পাচ্ছে, যে যেখানে নেতা মন্ত্রীরা তারা ভাঁড় সেজে ভাড়ামো করছে। এবং তাই জন্যে নেতা মন্ত্রীরা বললো এই ফর্মুলাটাই তারা বজায় রাখবে বা তারা ফলো করবে, তাতে মানুষকে আবার আকৃষ্ট করে রাখা যাবে। মানুষের মধ্যে একটা রাজনীতির সচেতনতার থেকে দূর করে তারা একটা বিভিন্ন রকম কাউন্টালামি গিমিক করে যাবে। এবং তার বিভিন্ন উদাহরণ বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা রাজনৈতিক বিভিন্ন আলাপ আলোচনা, রাজ্যের বিভিন্ন দুর্দশা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইসব কথা নিয়ে আলোচনা কোনো রাজনৈতিক বা প্রশাসনিক মিটিংয়ে করেন না। তারা তার জায়গায় বিভিন্ন বিরোধী দলের বিভিন্ন কুৎসা করা, বিরোধী দলকে দোষারোপ করা, বিরোধী দলের নেতা মন্ত্রীদের বাস্তব জীবন নিয়ে কাটাছেঁড়া করা, সেগুলোকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা, সেগুলোকে নিয়ে খেলমো করা, এইগুলোই মেতে থাকেন। এবং তার সর্বশেষ নমুনা দেখতে পাওয়া গেল রাজ্যে বিরোধী দল বলে পরিচিত বিজেপির যে একজন দাবাং নেতা দিলীপ ঘোষের বিয়ের বিষয় নিয়ে। দিলীপ ঘোষের এই বিয়ে হচ্ছে, দিলীপ ঘোষের বিয়েতে দিলীপ ঘোষের হুঁশ নেই, তৃণমূলের কুণাল, মদন, কল্যাণের ঘুম নেই, এরকম একটা ব্যাপার। যে দিলীপ ঘোষের বিয়েতে দিলীপ ঘোষের থেকে তাদের মনে লাড্ডু যেন বেশি ফুটছে। এবং সেটা ফোটার পেছনে কারণ কি, এই যে একটা মানুষের জীবনে ব্যক্তিগত বিষয়, বিয়ে সে কখন করবে, কেন করবে, কাকে করবে, এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তো রাজনৈতিক বিষয় না। কিন্তু এইসব জায়গায় তৃণমূলের নেতা মন্ত্রীরা ঢুকতে চায়, ওই জিনিসগুলোকে নিয়ে আর একটা কোনো ক্রিস্পি আর একটা রসালো কোনো টপিক নিয়ে সারাদিন ধরে বা কিছুদিন ধরে রাজনীতি চললে ওই সময়ের বাস্তব বিভিন্ন সমস্যা থেকে এড়িয়ে রাখা যায় লোকের চোখকে। লোক তখন এই একটা মশগুল হয়ে থাকে যে এই দেখো এই নেতাটা এই অসভ্য কথা বলছে, ওই নেতাটা এই অসভ্য কথা বলছে। এই অসভ্য কথার জনপ্রিয়তাটা এই কারণেই উঠেছে কারণ এরা দেখেছে এই অসভ্য কথা বলে লোকের মধ্যে আমি জনপ্রিয়তা আদায় করতে পারবো। তাই জন্যই বাস্তবে যেমন এই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অপদার্থতায় রাজ্যে যেমন হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি, বিদ্বেষ বা হানাহানি এইসব তৈরি হয়ে গেছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের চুরি, দুর্নীতি, প্রতিদিনের কারাপশনের জন্য কোনো জায়গায় কোনো দপ্তরে দুর্নীতি বাকি নেই। সব জায়গায় সব মানুষকে ন্যায্য চাকরি
প্রার্থীদের চাকরি যাচ্ছে, শিক্ষকদের 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। যে কোনো ক্ষেত্রে তৃণমূলের দুর্নীতির জন্য মানুষের যে প্রাপ্য অধিকার সেটা চলে যাচ্ছে, মানুষের যোগ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এইগুলো থেকে তো মানুষের নজর ঘুরিয়ে রাখতে হবে, কারণ এই ন্যায্য দাবি দাওয়াগুলো তো তৃণমূল কংগ্রেস শুনতে পারবে না, মানতে পারবে না, কারণ তাদের গাফিলতির জন্যই তো রাজ্যে প্রতিদিন ভুরি ভুরি মুড়ি মুরগির মতো এই অনিয়ম বেনিয়মগুলো হচ্ছে। তাই জন্য তারা এই দিলীপ ঘোষের বিয়েটা নিয়ে একটা টপিক শুরু করে দিল, যেটা নিয়ে কিছুটা টাইম মানুষকে খুব মানে মজিয়ে রাখা যাবে। এবং সেটা করতে গিয়ে তারা বিভিন্ন কুরুচিকর আক্রমণ করা শুরু করলো দিলীপ ঘোষ এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে। এই দিলীপ ঘোষ এই খুব দাবাং নেতা বলে পরিচিত। তিনিও তার মুখে বিভিন্ন কথাবার্তায় বিভিন্ন সময় তার আচার আচরণে ফুটে উঠেছে নারী বিদ্বেষী আচরণ, এবং তার বক্তব্যে সবসময় মহিলাদের একটা অপমান করার মানসিকতা থাকে। এটা দেখতে পাওয়া যায়, এবং এটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতাকর্মীরা এটা নিয়ে খুব প্রতিবাদও করেন। এবং প্রতিবাদ করা মানুষরা যে দিলীপ ঘোষের মতো মানুষেরই কয়েনের এপিঠ হলে এই নেতাকর্মীরা তৃণমূল তারা যে আরেক পিঠ সেটা প্রমাণ দিলেন এই দিলীপ ঘোষের বিয়ে নিয়ে, মানে একদম কুরুচিকর মন্তব্য, অবাঞ্ছিত অভদ্র মন্তব্য করে। যেমন তার নমুনা হচ্ছে তৃণমূলের একজন স্বনামধন্য সাংসদ এবং তিনি একাধারে আবার আইনজীবী কল্যাণ ব্যানার্জি, তিনি অদ্ভুতভাবে খুব সুন্দরভাবে শুভেচ্ছার নামে কিছু হেয়ালি করে কুরুচিকর মন্তব্য করে বসলেন। তিনি বললেন এই যে দিলীপ বাবু যে এত পেশি শক্তি সারাক্ষণ দেখিয়ে বেড়ায়, এই পুরুষালী শক্তি দেখিয়ে বেড়ায়, ওনাকে আর এই বিয়ের পরের দিন থেকে বাইরে বেরিয়ে রাস্তায় বেরিয়ে সারাদিন ধরে পেশি শক্তি দেখাতে হবে না, উনি এবার বাড়ির মধ্যেই পেশি শক্তি পুরুষালী শক্তি দেখানোর পুরো সুযোগ পাবেন, এবং তিনি এই পেশি শক্তি দেখিয়ে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়বেন। এই কথাটার মধ্যে শুভেচ্ছা কম এবং অসভ্য কোনো ইঙ্গিত কত বেশি সেটা চোখের সামনে ফুটে ওঠে। এবং এই কল্যাণ ব্যানার্জির মতো মানুষের এই প্রথম নমুনা নয় যে সে খুব অসভ্য কথা বলল, এর আগে বারংবার বিভিন্ন সময় বিভিন্ন অসভ্য কথা তিনি বুক ফুলিয়ে বলেছেন এবং তিনি দেখেছেন তিনি পার পেয়ে যান। এবং সেই জন্য এরকম নমুনা হচ্ছে, এর আগে কিছুদিন আগেই কল্যাণ ব্যানার্জি তার দলেরই একজন মহিলা সাংসদকে নিয়ে বলেছিলেন যে তার সেই মহিলা সাংসদের সাথে কল্যাণ ব্যানার্জির কিছু মতানৈক্য হয়েছিল, কোনো তর্কাতর্কি বা তাদের দুজনের যুক্তি মেলেনি। সেই জন্য সেই কল্যাণ ব্যানার্জি সেই মহিলা সাংসদকে অপমান করার জন্য বলেছিলেন ওই মহিলার কথাবার্তা আদব কায়দা কেমন তাই নিয়ে অঙ্গভঙ্গি করেছিলেন, ওই মহিলার বয়ফ্রেন্ড সংক্রান্ত ব্যাপার নিয়ে অঙ্গভঙ্গি করেছিলেন, ওই মহিলার গায়ের রং সৌন্দর্য নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছিলেন। তো এই বিষয়গুলো কল্যাণ ব্যানার্জি মার্কা লোকদের বা কল্যাণ ব্যানার্জি মার্কা তৃণমূলের নেতাদের রক্তে রন্ধ্রে এইগুলো নিমজ্জিত। তো এইগুলো তাদের একটা ইউজ টু ব্যাপার, কারণ তার আগেও তিনি বহুবার করে গেছেন। যেমন তিনি একবার জগদীপ ধনকর, আমাদের দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের হাঁটা চলা বা দেহের গঠন নিয়ে একটা অঙ্গভঙ্গি করে তাকে ব্যঙ্গ করেছিলেন। এইগুলো হচ্ছে অসভ্যতম চূড়ান্ত নমুনা, কত দিতে পারেন তিনি তার প্রত্যেকবার প্রমাণ দেন। এছাড়াও তার আগে তার বিগত লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জির বিপক্ষে দাঁড়িয়েছিলেন সিপিএম এর তরুণ নেত্রী দীপশিতার গায়ের রং, দীপশিতা কেন বিয়ে করছে না, একজন মহিলাকে যতটা কুরুচিকর আক্রমণ করা যায় সবটা তিনি করেছিলেন। তিনি তার মানে অসভ্যতম সব সীমা প্রত্যেকবার তিনি ছাড়িয়ে যান, এবং তিনি দেখেন এইটা করে খুব জনপ্রিয় হওয়া যায়। কারণ তৃণমূল কংগ্রেসে যত দিন দেখা গেছে যে কুরুচিকর মন্তব্য বা অসভ্যের মতো আচরণ যারা করবে তারা তৃণমূল কংগ্রেসে তত কদর পায়। তার মেন কারণ এই দলটাই তো কিছু অভদ্র অসভ্য লুমফেনদের নিয়ে তৈরি হয়েছে। তাই সেই দলের নেতা মন্ত্রীরা জানে যে সেই দলের নম্বর বাড়াতে গেলে বা উঁচু পোস্ট পেতে গেলে যত রাজ্যের অসভ্যতম করতে হয়। যদি শিক্ষিত ভদ্র শিষ্টাচার থাকা মানুষের তৃণমূল কংগ্রেসে তার জায়গা নেই বা তার কোনো গুরুত্ব নেই। তাই তুমি যে তৃণমূল কংগ্রেসের উপরের দিকে আসনে থাকতে চাও, তোমাকে যত প্রকারের অসভ্যতম জানতে হবে। এরম নমুনা তো আমরা আরো দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, তৃণমূল কংগ্রেসের চোখের মনি এরা আরো নেতা যারা অসভ্যতম করে তরতরিয়ে ওপরে উঠে গেছে। তেমন উদাহরণ আরেকটা হচ্ছে আমাদের মদন বাবু। যে মদন বাবু সারাদিন ধরে ওই কি রঙের চশমা পরবে আর কি রঙের জামা পরবে এই নিয়েই সে মিডিয়ার সামনে আসে। তার রাজ্য রাজনীতিতে যে সে রাজনীতিবিদ, সে যে বিধায়ক, এই সব তার কোনো যাই আসে না। এ রাজ্যে রাজনীতিবিদ বা বিধায়ক হয়ে কি মানুষের কথা বলা কাজ, সমাজের কথা বলা কাজ, দুর্দশার কথা বলা কাজ, গঠনমূলক কথা বলা কাজ? ছি, একদম না। রাজ্যে তৃণমূল আছে, তৃণমূল বলেছে বিধায়ক মন্ত্রীরা তাদের বিভিন্ন রকমের অসভ্যতম পরিচয় দেবে, তাদের বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্যের পরিচয় দেবে। সেটা যেমন মদন বাবুর ব্যাপারেও বিভিন্ন সময় দেখা যায়। মদন বাবু যেমন বিভিন্ন রকম কি রঙের চশমা, কি প্রকারের চশমা, তার সারাদিনের দিন কিভাবে কাটে, সে কিভাবে জলকেলি করে, সে কিভাবে রাসলীলা করে, প্রেম লীলা করে, তার কি সখী বান্ধবী, এইটা হচ্ছে রাজনীতির বিষয়। আমাদের রাজ্যে মানুষ খেতে পাক না পাক, মদন বাবুর মতো মানুষ জমিদার মার্কা আচরণ, এরাই তো তৃণমূল। এরা নিজেদের মানে আতিশয্য, নিজেদের মানে কি বলবো, নিজেদের খুব প্রেম লীলা এই সংক্রান্ত জীবন নিয়ে এরা মেতে থাকবে। সাধারণ মানুষের দুর্দশা ও করতে রাজনীতি নয়, ও রাজনীতি আগে ছিল। এখন তৃণমূল কংগ্রেসের হচ্ছে মানে একটা গ্ল্যামারাস ব্যাপার, একটা যত রকমের অভদ্রতম ব্যাপারটাই রাজনীতির অঙ্গ।
দেখুন এর আমি আরেকজন, এই যে মদন বাবু কত কদর পান তৃণমূলে, যে এরম অভদ্র কথা বলার জন্য, এর আমি আরেকজন তৃণমূলে মানে একদম চোখের মণি, তিনি হচ্ছেন আমাদের কুণাল বাবু, কুণাল ঘোষ মহাশয়। কুণাল বাবু তৃণমূলে একদম উচ্চ পদ পান সবসময়, কারণ কুণাল বাবুর কথাবার্তায় সবসময় রাজ্য রাজনীতি থাকে না, বিরোধীদের বিরুদ্ধে সবসময় চক্রান্ত, কুৎসা, বিরোধীদের অপমান করা, এটাই তার নমুনা। এবং তার মধ্যে আরো একটা খুব ভালো গুণ আছে, তিনি সবসময় কিন্তু দিদিকে ডিফেন্ড করেন, তিনি সবসময় মমতা ব্যানার্জির গুণগান গান, সবসময় মমতা ব্যানার্জিকে তিনি মাথায় তুলে রাখেন। তার পরিচয় পাওয়া যায়, তিনি সেই সারদা কাণ্ড থেকে শুরু করে সবসময় সবকিছুতে দিদির অনুপ্রেরণা দেখেন। যেমন সারদা কাণ্ডের সময় তিনি বলেছিলেন এটা দিদি ভালো জানে, এটা দিদির জন্য হয়েছে, তো দিদিকে কিন্তু তিনি সবসময় চোখে হারান। তেমনি ওই সারদা কাণ্ডের সময় থেকে দিদি ভালো জানে থেকে শুরু করে, বা দিদির জন্য এটা হয়েছে থেকে শুরু করে, রিসেন্টলি দিলীপ ঘোষের বিয়েতেও তেমন নমুনা রেখেছেন। তার আগে বলে দিই মদন মিত্র কি নমুনা রেখেছেন। মদন মিত্র মহাশয় যেমন তার রসবোধ, তেমনি ওরকম গান দিয়ে, শায়েরি দিয়ে দিলীপ ঘোষের বিয়ের বিভিন্ন বর্ণনা দিয়েছেন, এবং সেই বর্ণনা দেওয়ার পর তিনি অদ্ভুতভাবে, যেটা তার বলার দরকার ছিল না, তিনি বললেন যে সংসার হলো সংসেজে থাকতে হয়, সংসেজে থাকলেই তার সার থাকে। তো দিলীপ বাবুর মতো এরকম রাফ অ্যান্ড টাফ মানুষ কি এরকম সংসেজে থাকতে পারবেন? ওনার আশা যে উনি পারবেন না নাকি, কারণ উনি এত নাকি লাঠি ঘোরান, ওই লাঠি ঘোরানোর জায়গায় এবার তো বৌদিকে ঘোরাতে হবে। এবং তিনি আরো বললেন ওই লাঠি ঘোরানো, অত ভয়ানক লাঠি ঘোরানো দেখে বৌদি না ভয় পেয়ে যায়। এই কথাগুলো বলাটা কি প্রাসঙ্গিক ছিল কিনা কে জানে, কারণ মদন বাবুর কাছ থেকে তো কেউ জানতে চায়নি, কারণ মদন বাবু তো একটা সংসার কিভাবে টিকে থাকবে বা কিভাবে আরো ভালো হবে তার বড় পণ্ডিত না, কিন্তু তিনি দিলেন ইচ্ছে করে চারটে হেয়ালি ঠেস মার্কা কথা, বা এখানেও খুব মানে নারী অপমান সূচক, নারী বিদ্বেষ সূচক কিছু যদি একটু আরো সরঞ্জাম যুক্ত করা যায়, তাহলে তো এনাদের মনে একটু লাড্ডু ফোটে যে আমি আর একটু কিছু বাজে কথা বলতে পারলাম। এরমই মদন বাবু নমুনা দিলেন। এবং কুণাল বাবু কি নমুনা দিলেন? কুণাল বাবু যেমন বলে দিলেন সবেতে দিদির অনুপ্রেরণা দেখতে পান, দিদির জন্যই সব হয়েছে, সারদাকাণ্ডও যেমন দিদির জন্য হয়েছিল, উনি তো বলেই দিয়েছিলেন রাগ ঢাক না রেখে। তাহলে রিসেন্টলি নাকি এই দিলীপ ঘোষের বিয়েটা দিদির জন্য হয়েছে। তিনি বলছেন যে এই দিলীপ বাবু রোজ সকালে কি মধুতে ইকো পার্কে যেতেন, এখন তিনি বুঝতে পারছেন। মানে দিলীপ বাবুর কি মধু ছিল সেটা ওনার জানাটা খুব কর্তব্য, মানে ওনাকে এরকম ভাবে বলতেই হবে যে দিলীপ বাবু কি মধুতে রোজ সকালে ইকো পার্কে যেতেন, উনি এখন বুঝলেন যে এই মধু ছিল দিলীপ বাবুর ইকো পার্কে যাওয়ার। এটা তো খুব রাজনৈতিক বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের ব্যাপার, তো ওনাকে বলতে হতো। এবং তিনি এটা বললেন যে এই ইকো পার্কে গিয়ে দিলীপ বাবুর জীবনে এত বয়সে গিয়ে একটা প্রেম এলো, তো সেই জন্য দিদিকে ধন্যবাদ প্রাপ্য দিদির, কারণ দিদি ইকো পার্ক বানিয়েছে, সেই ইকো পার্কে গিয়ে দিলীপ বাবু প্রেম পেলেন, তো দিদির এখানে মানে অস্বাভাবিক প্রশংসা এবং ধন্যবাদ প্রাপ্য। দেখেছেন মানে কুণাল বাবুর অবস্থাটা কেমন, সবেতে দিদিকে উনি কিন্তু চোখে হারান, সবেতে দিদির সবকিছু প্রাপ্য দেখেছেন। মানে উনিও জানেন এরা যে দিদি, ওনার দিদি মমতা ব্যানার্জি কোনো স্কুল কলেজ হাসপাতালে এইসব তৈরি করে তো কোনো মানে কোনো কদর পাবেন না, বা এইসব তৈরি কখন করার তার পক্ষে সম্ভব না। এই স্কুল কলেজ হাসপাতাল তৈরি করতে পারার জন্য দিদিকে কেউ ধন্যবাদ জানাবে না, কারণ তিনি সেটা কোনোদিনই করতে পারবেন না। তাই দিদির কি এখন প্রাপ্য একটা পার্ক বানিয়েছে, সেখানে পার্কে গিয়ে কার প্রেম হচ্ছে এই জন্যও দিদির প্রশংসা প্রাপ্য। উনি বুঝিয়ে দিলেন দিদির স্থান বা মানে দিদির মূল্য বা কদর কতটা, দিদি ওই পার্কে শুধু বানাতে পারে, এবং তার জন্য তাকে ধন্যবাদ দিতে হবে, কারণ আর কোনো তো কারণ নেই দিদিকে ধন্যবাদ দেওয়ার। কুণাল বাবু এরম উপায় বলে দিলেন। এবং এরম ভাবে দেখতে পাচ্ছেন এই যে শাসক দলের তৃণমূল কংগ্রেসের এই নেতা মন্ত্রীদের মুখপাত্রদের আদব কায়দাগুলো কেমন, তারা বেসিক্যালি সবসময় এই রাজনীতিটা করতে চায় বিভিন্ন মানুষের জীবনের পার্সোনাল টপিক নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে, কারণ এদের রাজনীতির কোনো তো রাজনৈতিক আঙ্গিক নেই কথা বলার, এদের তো কোনো সমাজের, রাজ্যের সবকিছু উন্নয়ন, উন্নতি, পরিকাঠামো এইসব নিয়ে কথা বলার এদের তো কোনো ধ্যান ধারণাই নেই। কারণ এরা এই যখন দলটা করেছিল তৃণমূল কংগ্রেস, এরা তো কিছু লুম্পেন, অভদ্র, অসভ্য মিলেই দলটা করেছিল। এদের কাছে তো একটা রাজ্য কিভাবে গঠন করতে হয়, একটা রাজনীতি কি হয়, মানুষের স্বার্থে রাজনীতি, মানুষের ভালো চেয়ে রাজনীতি, এইগুলো এরা জানতোই না, কারণ এই মতাদর্শে এটা কোনোদিন রাজনীতিটা করেইনি। সবাই মিলে একটা দল করেছিল ক্ষমতা দখল করবো রাজ্যের এবং কিভাবে লুটবো, এবং তাই জন্য এদের কিছু জানাই নেই যে আমরা রাজনীতির বিষয় কি আলোচনা করতে পারি, রাজনীতি আসলে কি, সেখানে কি আলোচনা হতে পারে। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কুৎসা করাটা রাজনীতি না, কিন্তু এরাই এটা অ্যাডপ্ট করে ফেলেছে ওই রিলস শটের মতো জনপ্রিয় হওয়ার জন্য। এবং এরা এই জন্য কখন কে কাকে বিয়ে করবে, কখন কে কেন বিয়ে করছে, আবার কখন কে কোন গাড়ি কিনবে, বাবার পয়সায় কিনছে না কাকার পয়সায় কিনছে, প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে এদের অস্বাভাবিক ইন্টারেস্ট, এবং এরা নিজেদের ব্যক্তিগত জীবনগুলো তো এদের কালিমালিপ্ত, এই জন্য এরা অন্যের ব্যক্তিগত জীবন খুঁজে 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 বার করে কালিমালিপ্ত করার চেষ্টা করে। তো আপনারা এটা কি ভাবছেন যে আমাদের রাজ্যের রাজনীতিটা এরকমই কিছু মানুষের রাজনীতি সচেতন নয়, রাজনীতি মনস্ক নয়, এরকম মানুষের হাতেই থাকবে যারা প্রত্যেকদিন দুর্নীতি, তোলাবাজি, কাটমানি খাবে, এবং রাজ্যের রাজনীতির টপিকটা পুরো শিফট করে দিয়ে অন্যদিকে নিয়ে চলে যাবে, যেখানে শুধু আলোচনা হবে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া, বিভিন্ন রকম মস্করা হাসি, যেখানে রাজনৈতিক বিষয় ছেড়ে কবিতা লেখা হবে, গান করা হবে, বিভিন্ন রকম মস্করা করা হবে। তো
আপনাদেরই এবার চিন্তা করতে হবে এ রাজ্যের রাজনীতির ভবিষ্যৎটা নির্ভর করবে কোন দিকে, যে রাজনৈতিক সচেতন মানুষের হাতে, নাকি এরকমই কিছু অভদ্র অসভ্য রাজনীতি মনস্ক নয় এরম মানুষের হাতে।